আজকে আমরা পড়ব ড্রিফট ভেলোসিটি বা বিচলন বেগ। ড্রিফট ভেলোসিটির বাংলা হলো বিচলন বেগ। তো আমরা আগের দিন যেটা বলেছিলাম খানিকটা, যে দেখো একটা কন্ডাক্টরে কি থাকে, প্রচুর লুজলি বাউড ইলেকট্রন থাকে, যেগুলোকে আমরা ফ্রি ইলেকট্রন বলি বা কন্ডাকশন ইলেকট্রন বলি। তাহলে রিমেনিং যে মেটেরিয়ালটা পড়ে রইলো সেটা কি হয়ে গেল? সেটা হয়ে গেল পজিটিভ আয়ন, মানে পজিটিভ আয়নের কালেকশন। এটা অনেক হেভি হয় বলে এটা এমনি মুভ করে চলে যেতে পারে না, ইলেকট্রন যেরকমভাবে মুভ করছে। এটাকে আমরা বলি ল্যাটিস। আর এই যে পজিটিভ আয়নগুলো, এই পজিটিভ আয়নগুলো কী করে, ওদের যে সাম্যাবস্থা বা মিন পজিশন তার রেসপেক্টে ভাইব্রেট করতে থাকে। আর ইলেকট্রনগুলো কি করে, ইলেকট্রনগুলো র্যান্ডামলি চলাফেরা করতে থাকে। এইবারে আমরা যখন ইলেকট্রিক ফিল্ড দিই তখন ওই র্যান্ডাম মোশনটা কি হয়ে যায়, ইলেকট্রিক ফিল্ড যখন একটা পার্টিকুলার ডিরেকশনে আমরা দিই তখন ইলেকট্রনগুলো র্যান্ডাম মোশনটাকে বাদ দিয়ে ওই ইলেকট্রিক ফিল্ডের জন্য ইনফ্লুয়েন্সড হয়ে ইলেকট্রিক ফিল্ডের উল্টো দিকে একটা পার্টিকুলার ভেলোসিটি নিয়ে মুভ করতে থাকে। কেন ইলেকট্রিক ফিল্ডের উল্টো দিকে? কারণ ইলেকট্রন মানে হচ্ছে নেগেটিভ চার্জ। এই যে র্যান্ডাম মোশনটা বাদ দিয়ে ইলেকট্রিক ফিল্ডের ইনফ্লুয়েন্সে ইলেকট্রিক ফিল্ডের অপোজিট দিকে একটা পার্টিকুলার ভেলোসিটিতে মুভ করতে থাকে, দ্যাট ইজ কল্ড ড্রিফট ভেলোসিটি বা বিচলন বেগ। তাহলে কীরকম হচ্ছে মনে করো, আমার কাছে এরকম একটা কন্ডাক্টর ছিল, ইলেকট্রনগুলো সব কীরকমভাবে কেউ এদিক থেকে এদিকে, কেউ এদিক থেকে এদিকে, কেউ এদিক থেকে এদিকে, কেউ এদিক থেকে এদিকে এরকমভাবে মুভ করছিল। আমরা কি করলাম, আমরা এই দিক থেকে এই দিকে একটা ইলেকট্রিক ফিল্ড দিয়ে দিলাম। ফ্রম আওয়ার লেফট টু রাইট আমরা একটা ইলেকট্রিক ফিল্ড দিয়েছি। তাহলে সঙ্গে সঙ্গে এর দ্বারা ইনফ্লুয়েসড হয়ে এই ইলেকট্রনগুলো কি স্টার্ট করে দেবে, সব এই একটা পার্টিকুলার দিকে মুভ করা স্টার্ট করবে। আমি এগুলো রেড দিয়ে ড্র করছি, আর তার আগে হ্যাপাজার্ড মোশনটাকে আমরা ব্লু দিয়ে ড্র করেছিলাম। তাহলে যখনই ইলেকট্রনগুলো এদিক থেকে এদিকে মুভ করা শুরু করে দিল, যেই ভেলোসিটিটা নিয়ে কনস্ট্যান্ট, যেই ভেলোসিটিটা নিয়ে মুভ করবে, দ্যাট ইজ কল্ড ড্রিফট ভেলোসিটি। ঠিক আছে, এটাকে আমরা ভি সাফিক্সের ডি এটা দিয়ে লিখি। তাহলে আগে ডেফিনেশনটা লিখে নিই ড্রিফট ভেলোসিটি। সেটা হচ্ছে দ্য velocity acquired by the free electrons in a conductor after being influenced by external electric field is called drift velocity of electrons বা বিচলন বেগ বলে। তার মানে বাইরে থেকে তড়িৎ ক্ষেত্র দেওয়ার পরে ইলেকট্রনগুলো, মুক্ত ইলেকট্রনগুলো একটি নির্দিষ্ট গতিবেগ নিয়ে ইলেকট্রিক ফিল্ডের বিপরীত দিকে চলতে থাকে, বা যে বিপরীত দিকেটা না বললেও হবে, অসুবিধা নেই, যে বেগ নিয়ে চলতে থাকে তাকে আমরা বলি ড্রিফট ভেলোসিটি বা বিচলন বেগ। এবারে আমরা কি করব, এর ম্যাথামেটিক্যাল একটা ফর্ম ক্যালকুলেট করব। তাহলে ক্যালকুলেশনটা এবার আমরা দেখব যে ড্রিফট ভেলোসিটির ক্যালকুলেশনটা কী হয়। আশা করছি বুঝতে পারছো। আচ্ছা, আমরা প্রথমে কি করলাম, আমরা এরকম একটা সিলিন্ড্রিক্যাল কন্ডাক্টর নিলাম। আমরা সাপোজ এই দিক থেকে এই দিকে ইলেকট্রিক ফিল্ড দিয়েছি। তাহলে যদি আমরা এই দিক থেকে এই দিকে ইলেকট্রিক ফিল্ড দিই, তাহলে ইলেকট্রনগুলো কোন দিক থেকে কোন দিকে ড্রিফট হবে? ঠিক তো, ইলেকট্রনগুলো এদিক থেকে এদিকে ড্রিফট হচ্ছে, যেই ভেলোসিটি নিয়ে ড্রিফট করছে এগুলো সব ইলেকট্রন ধরছি, আমরা ই দিয়ে লিখছি। তাহলে ইলেকট্রনগুলো সব ইলেকট্রিক ফিল্ডের উল্টো দিকে ড্রিফট করতে শুরু করলো। তার মানে কারেন্ট কোন দিক থেকে কোন দিকে ফ্লো করবে? কারেন্ট তার মানে এই দিক থেকে এদিকে ফ্লো করবে। তাহলে ইলেকট্রনগুলো যখন এই দিক দিয়ে ড্রিফট করছে, তাহলে যেই ভেলোসিটি নিয়ে ড্রিফট করছে সেটাকে আমরা বলছি ড্রিফট ভেলোসিটি। তাহলে আমরা ধরে নিচ্ছি স্মল এন হচ্ছে চার্জ, free charge
মানে ফ্রি ইলেকট্রন ক্ষেত্রে পার ইউনিট ভলিউম অফ দ্য কন্ডাক্টর, মানে আমাদের যে ধাতুটা ছিল ধাতব পরিবাহী তার ইউনিট ভলিউমে একক আয়তনে এতটা চার্জ আছে। তাহলে এটাকে আমরা বলতে পারি নাম্বার ডেনসিটি বা সংখ্যা ঘনত্ব অফ ইলেকট্রনস। তাহলে স্মল এন পেয়ে গেলাম আমরা কি। আচ্ছা, ই হচ্ছে চার্জ অফ ইচ ইলেকট্রন। এখানে নেগেটিভ চার্জটা দেওয়ার দরকার নেই, নেগেটিভ লেখার দরকার নেই, কারণ চার্জের অ্যামাউন্টটা দরকার আমাদের। চার্জ অফ ইচ ইলেকট্রন, এটাকে আমরা ধরে নিলাম ই। আচ্ছা, এটাকে আমরা ধরে নিচ্ছি ক্রস সেকশনাল এরিয়া, মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য কন্ডাক্টর। আর আইটা ধরো কারেন্ট ফ্লো থ্রু দ্য কন্ডাক্টর। তাহলে ভিডি আমি বলেছিলাম এটাকে আমরা ড্রিফট ভেলোসিটি ধরবো। দিস ইজ মাই ড্রিফট ভেলোসিটি, ঠিক আছে। আচ্ছা, আমরা দুটো এরিয়া ধরছি, এই একটা এরিয়া ধরলাম, আর ধরো এইখানে একটা এরিয়া ধরলাম। এই জায়গার ক্যালকুলেশনটা একটু বোঝার আছে। দেখো, ধরো একটা ইলেকট্রন এখান থেকে এদিকে ড্রিফট হয়েছে, এই সময়ে এ যখন এখান থেকে এইখানে এসছে সেটাকে আমরা t=0 ধরছি, আর এর ভেলোসিটি হচ্ছে কত, ভিডি। ড্রিফট ভেলোসিটি নিয়ে যাচ্ছে তো, তাহলে এর যদি ভেলোসিটি হয় ভিডি, তাহলে টি টাইমে এ কতটা ডিস্টেন্স যাবে, ভিডি ইন্টু টি। তাহলে যে এইখান থেকে স্টার্ট করলো সে কতটা ডিস্টেন্স পৌঁছাবে, সে ভিডি ইন্টু টি ডিস্টেন্স পৌঁছাবে। তো আমি এই ডিস্টেন্সটাকে ধরছি, এইখান থেকে এই যে ডিস্টেন্সটা, এই দুটো এরিয়ার মধ্যে যে ডিস্টেন্স, এটাকে আমরা ধরে নিচ্ছি ধরো ভিডি ইন্টু টি। তাহলে যে ইলেকট্রনটা এখান থেকে বেরোলো সে টি টাইমে এখানে পৌঁছাবে, মানে একদম এই সারফেসের যে ইলেকট্রনটা সে এইখানে পৌঁছাবে। তাহলে এইখানে যে ইলেকট্রনটা ছিল সে এখান থেকে পৌঁছে বেরিয়ে গেছে, এই ইলেকট্রনটা পৌঁছে বেরিয়ে গেছে, এটা পৌঁছে বেরিয়ে গেছে, এ পৌঁছে বেরিয়ে গেছে। তার মানে এই এরিয়ায় কতগুলো ইলেকট্রন বেরিয়ে গেছে, এইখান থেকে এইটুকুর মধ্যে যতগুলো ইলেকট্রন ছিল, দেখো এটা হচ্ছে একদম এই লেফট সারফেসের শেষের দিকে যে ইলেকট্রনটা রয়েছে, সে বেরোতে কত টাইম লাগছে, টি টাইম লাগছে। তার মানে তাকে কতটা ডিস্টেন্স ট্রাভেল করতে হলো, ভিডি ইন্টু টি ডিস্টেন্স ট্রাভেল করতে হলো। তাহলে সেই টাইমে এই যে আমরা সিলিন্ড্রিক্যাল ভলিউমটা দেখছি এইটুকু, এই সিলিন্ড্রিক্যাল ভলিউমটার মধ্যে যত ইলেকট্রন আছে তারা সবাই পাস করে গেছে তো, মানে লাস্ট এই ইলেকট্রনটা যদি এখানে চলে আসে তাহলে বাকি এর ভিতরে যত ইলেকট্রন তারা সবাই ক্রস করে গেছে। তার মানে এই যে এরিয়াটা, এই যে এরিয়াটা এ, এই এরিয়াটা কতগুলো ইলেকট্রন পাস করবে টি টাইমে, এই ভলিউমটার মধ্যে যতগুলো ইলেকট্রন থাকবে সেটা পাস করবে। তাহলে কি লিখতে পারি আমরা, the amount of charge passes in time t through the area A is, মানে এ এরিয়া দিয়ে কতগুলো ইলেকট্রন পাস করছে এটা আমাদের বার করতে হবে। কতটা হবে, ওই ভলিউমটার মধ্যে, মানে এইটুকু ভলিউমের মধ্যে যতগুলো ইলেকট্রন আছে ততগুলো ইলেকট্রন পাস করবে। তাহলে প্রথমে নাম্বার অফ ইলেকট্রনস বার করবো, তার সঙ্গে চার্জটা মাল্টিপ্লাই করে দেবো, তাহলেই আমরা টোটাল চার্জটা পেয়ে যাব। থ্রু দ্য এরিয়া এ ইজ ইকুয়াল টু চার্জ এনক্লোজড বাই দ্য সিলিন্ডার অফ ভলিউম। আচ্ছা, কত ভলিউমের সিলিন্ডার এটা, দেখো এর লেন্থটা ভিডি ইন্টু টি আর এরিয়া হচ্ছে এ, তাহলে এ ইন্টু ভিডি ইন্টু টি হচ্ছে এই ভলিউমের সিলিন্ডারটা। তাহলে এই ভলিউমটা, তাহলে এ ইন্টু ভিডি, এই ভলিউমটার মধ্যে যতটা চার্জ এনক্লোজ করে আছে, দ্যাট ইজ গোয়িং টু পাস ইন টাইম টি থ্রু এনি এরিয়া এ। সো দ্যাট ইজ ইকুয়াল টু, আমরা কি পাচ্ছি দেখো, অ্যামাউন্ট অফ চার্জ বলেছি, তার মানে ভলিউমটা হয়ে গেল এ ভিডি,
স্মল এনটা কী ছিল? নাম্বার ডেন্সিটি, মানে ইউনিট ভলিউমে এন খানা ছিল, তাহলে এত ভলিউমে কতগুলো থাকবে? এন ইন্টু এভিডি, তাহলে ওর মধ্যে নাম্বার অফ ইলেকট্রন পেয়ে গেলাম, আবার প্রত্যেকটা চার্জ কত করে? ই করে, তাহলে টোটাল চার্জটাও আমরা পেয়ে গেলাম। আর সরি, ভিডি ইন্টু টি, এ ইন্টু ভিডি চার্জ এনক্লোজড বাই দ্য সিলিন্ডার অফ ভলিউম, এ ইন্টু ভিডি ইন্টু টি, ভিডি ইন্টু টিটা লেন্থ ছিল আর এটা এরিয়া ছিল, তাহলে এরিয়া এ ইন্টু ভিডি ইন্টু টি, নাম্বার অফ ইলেকট্রনস তার সঙ্গে এন মাল্টিপ্লাই করলাম, অ্যামাউন্ট অফ চার্জ তার সঙ্গে ই মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে এটা আমরা পেয়ে গেলাম যেটা, সেটা হচ্ছে এই এরিয়ার মধ্যে দিয়ে যতটা চার্জ পাস করছে। সো কারেন্ট থ্রু দ্য কন্ডাক্টর কত হবে? I ইজ ইকুয়াল টু কিউ বাই টি ইজ ইকুয়াল টু এ ভিডি টি এন ই বাই টি ইজ ইকুয়াল টু এন ই এ ভিডি। তাহলে কারেন্ট ডেন্সিটি বা প্রবাহ ঘনত্ব কত হবে? কারেন্ট ডেন্সিটিকে আমরা লিখি জে দিয়ে, জে ইজ ইকুয়াল টু আই বাই এ ইজ ইকুয়াল টু এন ই এ ভিডি বাই এ, তার মানে এ ক্যান্সেল করে গেল, এন ই ভিডি, তাহলে ভিডি ইজ ইকুয়াল টু জে বাই এন ই বা ইকুয়াল টু আই বাই এ এন ই। তাহলে এটা হয়ে গেল ড্রিফট ভেলোসিটির ম্যাথামেটিক্যাল ফর্ম। আর একটা অ্যাসপেক্টে আমরা ড্রিফট ভেলোসিটি দেখব, তাহলে এইটা একটা ফর্ম আমরা পেলাম। ড্রিফট ভেলোসিটি কেন আর অ্যানাদার অ্যাসপেক্টে দেখবো বললাম, নাহলে ড্রিফট ভেলোসিটিটা কার উপরে অ্যাকচুয়ালি ডিপেন্ড করে সেই জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার হবে না। দেখো, ধরো এদিক থেকে এদিকে আমরা ইলেকট্রিক ফিল্ড দিয়েছি, তাহলে ইলেকট্রনগুলো কোন দিক থেকে কোন দিকে ড্রিফট হবে? এদিক থেকে এদিকে ইলেকট্রনগুলো ড্রিফট হবে, ই ইলেকট্রন এদিক থেকে এদিকে ড্রিফট হবে, ভেলোসিটি কত থাকবে? ভিডি। তাহলে যেহেতু আমরা ই ইলেকট্রিক ফিল্ড দিয়েছি, তাহলে ফোর্স অন দ্য ইলেকট্রনস ইজ ইকুয়াল টু কত হবে? কিউ ইন্টু ই হয়, তার মানে এখানে হবে ই ইন্টু ই, অপোজিট টু দ্য ডাইরেকশন অফ ই। তাহলে ফোর্স, ইলেকট্রনগুলো কত ফোর্স পাচ্ছে? ইলেকট্রনগুলো ভিডি ফোর্স পাচ্ছে, কোন দিকে পাচ্ছে? ইলেকট্রিক ফিল্ডের অপোজিট দিকে পাচ্ছে। এবারে আমরা কি বলেছিলাম যে ল্যাটিসগুলো যে রয়েছে, মানে পজিটিভ আয়নের যে কালেকশনসগুলো রয়েছে, সেগুলো কি করে? সেগুলো সব নিজের সাম্যাবস্থা বা নিজের ইকুইলিব্রিয়াম পজিশনের রেসপেক্টে ভাইব্রেট করে। তাহলে এরা যখন ভাইব্রেট করবে, তার মানে ধরো একজন এরকম করে ভাইব্রেট করছে, আর ইলেকট্রন এদিক থেকে এদিকে আসতে চাইছে, আর তখন এরকম করে ভাইব্রেট করছে। তার মানে এই যে ল্যাটিসের ভাইব্রেশনটা অলওয়েজ কি ট্রাই করবে? ল্যাটিসের ভাইব্রেশনটা অলওয়েজ ট্রাই করবে ইলেকট্রিক ফিল্ড, এই ইলেকট্রনগুলোকে বাধা দেওয়ার। এই যে বাধা দিচ্ছে, দ্যাট ইজ রেজিস্ট্যান্স। তাহলে রেজিস্ট্যান্স কি? ল্যাটিসগুলো যে ইলেকট্রনের ফ্লোকে বাধা দিচ্ছে, দ্যাট ইজ রেজিস্ট্যান্স। ঠিক আছে, এইবারে দেখো, যদি আমরা টেম্পারেচার বাড়িয়ে দিই তাহলে কি হবে? টেম্পারেচার যদি আমরা বাড়িয়ে দিই তাহলে ল্যাটিসের ভাইব্রেশনগুলো বেড়ে যাবে। তাহলে ল্যাটিসের যদি ভাইব্রেশনগুলো বেড়ে যায়, তাহলে ল্যাটিসের ভাইব্রেশনগুলো বাড়লে তাহলে কলিশনের প্রবাবিলিটিটা বেড়ে যাবে। আর কলিশনের প্রবাবিলিটি বেড়ে যাওয়া মানে কি? ইলেকট্রনগুলোকে অনেক বেশি আটকে দেওয়া। তাহলে ইলেকট্রনগুলোকে বেশি আটকে দেওয়া মানে কি? রেজিস্ট্যান্স বেশি। রেজিস্ট্যান্স মানে কি? রেজিস্ট্যান্স মানে হচ্ছে যে রেজিস্ট করে, যে বাধা দেয়। তাহলে এই যে ল্যাটিসের ভাইব্রেশনগুলোই অ্যাকচুয়ালি রেজিস্ট্যান্স ক্রিয়েট করছে এবং ইলেকট্রনটাকে বাধা দিচ্ছে। তাহলে আমরা যদি টেম্পারেচার বাড়াই, তার মানে ল্যাটিসের ভাইব্রেশনগুলো বাড়বে। ল্যাটিসের ভাইব্রেশনগুলো বাড়বে মানে তারা ইলেকট্রনকে বেশি পরিমাণে বাধা দেবে এবং আমরা বলতে পারি যে রেজিস্টিভ ফোর্সটা বাড়বে। আর একটা কীভাবে রেজিস্টিভ ফোর্স বাড়ে? দেখো, এই ভিডির ভ্যালু যত বাড়বে তত রেজিস্টিভ ফোর্স বাড়বে, কারণ রেজিস্টিভ ফোর্সটা একটা ফ্রিকশনাল ফোর্সের মতো। তার মানে এ সবসময় রেজিস্টিভ ফোর্স কি ট্রাই করবে? রেজিস্টিভ ফোর্সটা ট্রাই করবে একে আটকানোর। তাহলে আমি প্রথমে টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট ধরে নিচ্ছি। টেম্পারেচারটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে দেখো, প্রথমে কিন্তু কোনো একটা ইলেকট্রনের ভেলোসিটি ভিডি হয়ে যায়নি। এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে ব্যাপারটা কীরকম হয়েছে। অ্যাকচুয়ালি এরা র্যান্ডামলি মুভ করছিল,
তো ইলেকট্রিক ফিল্ড দিতে তার ইনফ্লুয়েন্সের ভেলোসিটিটা আস্তে আস্তে ভিডি হয়েছে। তাহলে আমরা ধরে নিচ্ছি 0 থেকে ভিডি হয়েছিল। তোমরা বলতে পারো কেন 0 ধরবো, আমরা তো জানি যে ইলেকট্রনগুলো যে কোনো র্যান্ডাম ডিরেকশানে মুভ করছে। আমি বলছি হ্যাঁ অবশ্যই করছে, কিন্তু র্যান্ডাম ডিরেকশানেও যদি মুভ করে তাহলে সেই ভেলোসিটিটা ড্রিফট ভেলোসিটির সঙ্গে মানে অ্যাড হয়ে আলটিমেট আমাকে একটা ভেলোসিটি দেবে ভেক্টর অ্যাডিশন করে। আমি সেই সমস্ত ঝামেলা এড়ানোর জন্য আমি ধরে নিচ্ছি যে একটা কলিশন হয়েছিল, একটা কলিশনের পরে ইলেকট্রনটার ভেলোসিটি কত থেকে স্টার্ট করবে, 0 থেকে স্টার্ট করবে। তাহলে একটা কলিশনের পরে যে ভেলোসিটিটা তখন 0, আরেকটা কলিশন পর্যন্ত ভেলোসিটিটা ভিডি হচ্ছে, বা আমরা বলতে পারি কখন ভিডি হচ্ছে, যখন একটা পার্টিকুলার ভেলোসিটিতে ড্রিফট করছে। তো আমরা কি জানি কোনো একটা ফোর্স যদি কোনো একটা পার্টিকেলকে দেওয়া হয় তাহলে তার ভেলোসিটিটা কী হতে থাকবে সবসময়, একটা কনস্ট্যান্ট ফোর্স যদি কোনো একটা পার্টিকেলকে আমরা দিই তাহলে তার ভেলোসিটিটা সবসময় বাড়তেই থাকবে। তাহলে এখানেও সেরকম হওয়া উচিত ছিল, কিন্তু দেখা যাচ্ছে কি যে রেজিস্টিভ ফোর্স, তাহলে এই ফোর্সটা নিয়ে কি হচ্ছে, দিস ফোর্স helps electron to move to drift in opposite to electric field. আর resistive force given by the material is proportional to velocity of the electron. তাহলে রেজিস্টিভ ফোর্সকে আমরা এফ আর দিয়ে বলছি, এটা ইজ ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট কে ইন্টু ভি হবে। তাহলে এই দিকের ফোর্স হচ্ছে ই ইন্টু ই, আর তার মানে এই দিকের ফোর্সটা এই ইলেকট্রিক ফিল্ডের উপরে এই দিক বরাবর ফোর্স পেয়েছে কত, এই দিক বরাবর ফোর্স পাচ্ছে ই ইন্টু ই, আর ভেলোসিটির সঙ্গে প্রপোর্শনাল যেহেতু ফ্রিকশনাল ফোর্সটা মতো যে ফোর্সটা মানে অপোজিট ফোর্সটা সেটা হয়ে যাবে কে ইন্টু ভি। এবারে কী হচ্ছে দেখো, আস্তে আস্তে এই ফোর্সটা তো কনস্ট্যান্ট ফোর্স, আর এই ভেলোসিটিটা এই ইলেকট্রিক ফিল্ডের জন্য বাড়ছে আস্তে আস্তে, এই ফোর্সের জন্য আস্তে আস্তে যেহেতু ইলেকট্রিক ফিল্ডটার জন্য ফোর্স ভেলোসিটিটা বাড়ছে, ভেলোসিটিটা বাড়তে বাড়তে যেই ভেলোসিটির জন্য এই অপোজিট ফোর্সটা ইকুয়াল টু এটা হয়ে যাবে, তখন কি হবে, ধরো আমি ধরে নিচ্ছি সেই ভেলোসিটিটাই ভিডি বা ড্রিফট ভেলোসিটি। তাহলে ড্রিফট ভেলোসিটিটা হচ্ছে এমন একটা ভেলোসিটি যেই ভেলোসিটিটার জন্য ইলেকট্রনের ওপরে অপোজিট ফোর্স ইজ ইকুয়াল টু দ্য ফোর্স ড্রিভেন দ্য ইলেকট্রন টু আ পার্টিকুলার ডিরেকশন, সেটার সঙ্গে ইকুয়াল হয়ে যাবে। তখন তাহলে ইলেকট্রনটার ওপরে অ্যাজ এ হোল ফোর্স কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে আমরা ধরছি let when v is equal to vd then ee is equal to the ওই বাধাজনিত বল যেটা বা অপোজিট ফোর্স যেটা অপোজিং ফোর্স, তার মানে কে ইন্টু ভিডি ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি ই ইন্টু ই। আচ্ছা এই হলে তাহলে এখন ইলেকট্রনের উপরে ফোর্স কত, এই ইলেকট্রনটাকে এই দিকে ফোর্স দেওয়া হয়েছিল ইই, এই দিকে এখনও ফোর্স পাচ্ছে কে ইন্টু ভিডি অ্যান্ড দিজ আর ইকুয়াল, সো ফোর্স নিট ফোর্স ইকুয়াল টু 0। তাহলে নিট ফোর্স যখন 0 হলো, এর যখন নিট ফোর্সটা 0 হলো তখন এর ভেলোসিটিটা কত, ভিডি, কোন দিকে, এই দিক থেকে এইদিকে। এবার নিউটনের ফার্স্ট লয়ে চলে যাও, কোনো বডির উপরে যদি ফোর্স 0 হয় তাহলে ও যদি স্থির থাকে মানে রেস্টে থাকলে রেস্টেই থাকবে, যদি কোনো একটা পার্টিকুলার দিকে একটা স্পিড নিয়ে থাকে তাহলে সেই পার্টিকুলার দিকে সেই স্পিড নিয়েই থাকবে। তার মানে এখন নিট ফোর্স 0, তার মানে এই এর উপরে যখনই নিট ফোর্স 0 হয়ে গেল তখন এই ভেলোসিটিটারও চেঞ্জ হবে না, কারণ এই ভেলোসিটিটা নিয়েই ও যেই ডিরেকশানে চলছিল সেই ডিরেকশানেই চলবে, সেই জন্য এই ডিরেকশন থেকে এই ডিরেকশানেই চলবে। ওই জন্য আমরা বুঝতে পারলাম যে কেন ড্রিফট ভেলোসিটিতে রিচ করবার পরে ওর ভেলোসিটি আর বাড়ে না, কারণ ড্রিফট ভেলোসিটিতে রিচ করবার পরে ইলেকট্রিক ফিল্ডের জন্য ফোর্স অ্যান্ড অপোজিং ফোর্স বোথ বিকামস ইকুয়াল, অ্যান্ড দ্যাটস ওয়াই দ্য রেজাল্টেন্ট ফোর্স অন দ্য ইলেকট্রন ইজ ইকুয়াল টু 0, সো আফটার দ্যাট দ্য ভেলোসিটি অফ দ্য ইলেকট্রন ক্যাননট বি ইনক্রিজড। তাহলে সেটাই হচ্ছে আমাদের ড্রিফট ভেলোসিটি। তাহলে এইখান থেকে আমরা অর ভিডি ইকুয়াল টু কী পেয়ে গেলাম, ই বাই কে ইন্টু ই, এই জিনিসটা পেলাম।
এই যে ই বাই কে, এইটাকে আমরা লিখছি মিউ দিয়ে। এই মিউকে বলা হয় মোবিলিটি, বা বাংলায় বলে সচলতা। তো এই জায়গাটা একটু বুঝে নিই, ব্যাস আমার হয়ে গেল কাজ। দেখো এটাকে কেন মোবিলিটি বলা হচ্ছে, আমরা তাহলে দেখলাম ভিডি প্রপোর্শনাল টু ই, এখান থেকে আমরা বলতে পারি। এইবার এই যে মিউ, তাহলে একটা পার্টিকুলার মেটেরিয়ালে তুমি ধরো দুটো মেটেরিয়াল আছে আমার কাছে, একটা কপার আছে, একটা আয়রন আছে। কপারেও আমি যা ইলেকট্রিক ফিল্ড দিয়েছি, আমরা আয়রনেও সেই ইলেকট্রিক ফিল্ডটাই দিয়েছি, কিন্তু দেখলাম কপারের ক্ষেত্রে এই ভিডিটা বেশি। তার মানে আমরা বুঝবো কে বেশি, মিউ বেশি। তার মানে এই পার্টিকুলার জিনিসটার উপরে ডিপেন্ড করে কপার আর আয়রনের মধ্যে একই ইলেকট্রিক ফিল্ড দেওয়া সত্ত্বেও ড্রিফট ভেলোসিটিটা আলাদা হয়ে যাচ্ছে। তার মানে ড্রিফট ভেলোসিটি আলাদা হয়ে যাওয়া মানে কি, কোন ইলেকট্রনটা কত ভালো মোবাইল, কত ভালো চলতে পারছে, সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে কপারের ক্ষেত্রে যত ভালো চলতে পারছিল, আয়রনের ক্ষেত্রে তত ভালো চলতে পারছে না। তাহলে আমরা বলতে পারি কপারের মোবিলিটিটা, কপারের মধ্যে ইলেকট্রনের মোবিলিটিটা আয়রনের মধ্যে ইলেকট্রনের মোবিলিটির থেকে বেশি। তো ওই জন্য এটা নাম দিয়েছি আমরা মোবিলিটি। এই মোবিলিটিটা তাহলে কার উপরে ডিপেন্ড করে, তাহলে 1 নম্বর হচ্ছে আমরা দেখলাম ডিপেন্ডস আপন মেটেরিয়াল, মানে কপারের ক্ষেত্রে, আয়রনের ক্ষেত্রে, সোডিয়ামের ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন হবে। আর একটা জিনিসের উপরে ডিপেন্ড করে, দ্যাট ইজ ডিপেন্ডস আপন টেম্পারেচার। তাহলে টেম্পারেচারের উপরে কিভাবে ডিপেন্ড করে, দেখো টেম্পারেচার যদি বাড়ে, টেম্পারেচার যত বাড়বে তত আমাদের রেজিস্ট্যান্সটা বেশি হয়ে যাবে, এবং রেজিস্ট্যান্সটা যত বেশি হয়ে যাবে তত আমাদের মোবিলিটিটা কি হবে, কমবে। তার মানে টেম্পারেচার বাড়লে মোবিলিটিটা কিন্তু কমে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে আমাদের, যে টেম্পারেচার বাড়লে মোবিলিটি কমবে। কার মধ্যে দিয়ে, কন্ডাক্টরের মধ্যে দিয়ে। তাহলে কন্ডাক্টরের মধ্যে দিয়ে যখনই আমরা টেম্পারেচার বাড়িয়ে দেবো তখনই আমাদের মোবিলিটিটা কমে যাবে। তাহলে এই মোবিলিটিটা দুটো জিনিসের উপরে ডিপেন্ড করে। তাহলে এই যে ড্রিফট ভেলোসিটিও কার উপরে ডিপেন্ড করে, তাহলে ড্রিফট ভেলোসিটিও আমার মেটেরিয়ালের উপর ডিপেন্ড করে, আর ড্রিফট ভেলোসিটিও টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। তাহলে এই দুটোর উপরে ডিপেন্ডেন্সিটা বোঝানোর জন্যই কিন্তু আমরা এইরকমভাবে ড্রিফট ভেলোসিটিকে ইন্ট্রোডিউস করলাম। তাহলে মিউয়ের ডেফিনেশন কী হবে, মিউয়ের ইউনিট কী হবে, মিউয়ের ইউনিটটা, আচ্ছা তাহলে মিউ ইকুয়াল টু কী হলো, দেখো মিউ ইকুয়াল টু আমার হয়ে যাচ্ছে, তাহলে মিউ ইকুয়াল টু ভিডি বাই ই। তাহলে এখান থেকে আমরা খুব ইজিলি ইউনিট বার করতে পারবো। তাহলে আগে ডেফিনেশনটা দেখি আর কি দিতে পারি। এর ডেফিনেশনটা হবে, মানে মোবিলিটির ডেফিনেশন, দেখো তাহলে টেম্পারেচার চেঞ্জ হলে যেহেতু মোবিলিটি চেঞ্জ হয়ে যায়, আর মেটেরিয়াল চেঞ্জ হলেও যেহেতু মোবিলিটি চেঞ্জ হয়ে যায়, তাহলে আমাদের কী বলতে হবে, টেম্পারেচার আর মেটেরিয়াল ফিক্সড রাখতে হবে। তাহলে কিপিং the temperature constant, the drift velocity acquired by free electrons inside a particular conductor due to application of uniform electric field is called mobility of the material, of the free electrons in that material. তাহলে দেখো এখান থেকে ডেফিনেশন বলা খুব সোজা, তাই না? দেখো ই ইকুয়াল টু যদি আমরা 1 করে দিই, তাহলে ভিডি ইকুয়াল টু মিউ। তার মানে যদি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডকে যদি আমরা ইউনিট করে দিই, তাহলে যে ড্রিফট ভেলোসিটি হবে সেটাই হচ্ছে আমাদের মোবিলিটি। সেটাই আমরা বলেছি, কিন্তু দুটো কন্ডিশন আমাকে ইম্পোজ করতে হচ্ছে, বিকজ মোবিলিটি ডিপেন্ডস আপন মেটেরিয়াল অ্যান্ড মেটেরিয়াল অফ দ্য কন্ডাক্টর অ্যান্ড মোবিলিটি ডিপেন্ডস আপন দ্য টেম্পারেচার। সো আমাদের দুটো কন্ডিশন ইম্পোজ করে দিতে হচ্ছে, যে টেম্পারেচারকে আমাদের কনস্ট্যান্ট রাখতে হবে, আর
মেটেরিয়ালটাকে আমাদের ফিক্সড রাখতে হবে। তাহলে ইউনিফর্ম ইউনিট ইলেকট্রিক ফিল্ড আমরা যদি দিই, তাহলে যে ড্রিফট ভেলোসিটি পাবে দ্যাট ইজ কল্ড মোবিলিটি বা সচলতা। হয়ে গেল। তাহলে এবার এই ইউনিটটা দেখি, এর ইউনিট কী হবে বলো? তোমরা নিজেরাই করতে পারবে। দেখো আমি বলে দিচ্ছি, তোমরা নিজেরা করবে দেখবে। কারণ ভেলোসিটির ইউনিট হচ্ছে ভিডি, ড্রিফট ভেলোসিটিতে, তার মানে একটা ভেলোসিটি, তাহলে ভেলোসিটির ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড। আর এর ইউনিট কি? ইলেকট্রিক ফিল্ডের ইউনিট আমরা বলতে পারি ভোল্ট পার মিটারও বলতে পারি, বা নিউটন পার কুলম্বও বলতে পারি। তাহলে তোমরা এবারে যেটা দেখবে সেটা হচ্ছে এর ইউনিট হবে, আমি বলে দিচ্ছি তোমরা বাড়িতে করবে, নিজে একবার দেখে নেবে এটাই হচ্ছে নাকি। ইউনিট হবে মিটার স্কোয়ার ভোল্ট টু দি পাওয়ার -1 সেকেন্ড টু দি পাওয়ার -1, এটা ইউনিট হবে। তাহলে এই ইউনিটটা তোমরা একটু বাড়িতে বার করে দেখবে। আর ডাইমেনশনটা এটাও আমি বাড়িতে হোমওয়ার্ক দিলাম। আর ডাইমেনশন HW লিখে দিও না, ডাইমেনশনটা হোমওয়ার্ক করতে দিলাম বলে HW লিখলাম। তাহলে আজকে ড্রিফট ভেলোসিটি দেখলাম। পরের দিন আমরা দেখবো যে এর থেকে আমরা কি করে ওহমস ল, যেটা মেন, তোমরা দেখো ওহমস ল বললেই তোমরা কি বলে দাও, V = IR। তো ওইরকমভাবে কেন বলা উচিত নয়, বা ওহমস ল কীভাবে ডিফাইন করা হবে, তার থেকে রেজিস্ট্যান্সটাকে আমরা পার্টিকুলারভাবে ডিফাইন করব। রেজিস্ট্যান্স মানে এই যে ইলেকট্রনটা যেতে চাইছে কন্ডাক্টরের মধ্যে দিয়ে, আর কন্ডাক্টরের আয়নগুলো যে ওকে বাধা দিচ্ছে, দ্যাট ইজ রেজিস্ট্যান্স। সেই রেজিস্ট্যান্সটাকে ডিফাইন করব আমরা। আর তাহলে দেখো আমাদের এখানে তিনটে জিনিস, ভোল্টেজ, কারেন্ট, রেজিস্ট্যান্স। আর ভোল্টেজটা দিচ্ছি কার মাধ্যমে? ব্যাটারি। তার মানে চারখানা জিনিস আমার মেনলি পড়ার আছে। এই যে কারেন্টের থেকেই কিন্তু ওই যে মানে কারেন্ট ডেন্সিটি এসছে, আবার এই কারেন্ট পড়তে গিয়েই কিন্তু আমাদের এই ড্রিফট ভেলোসিটি এসছে। তার মানে এটা আমরা কারেন্টেরই একটা পার্ট করছি। এবং এই ড্রিফট ভেলোসিটি পড়তে গিয়ে আমরা বুঝলাম যে আয়নগুলো যে বাধা দিচ্ছে সেটা রেজিস্ট্যান্স, তার মানে রেজিস্ট্যান্সটা আমরা পড়বো। নেক্সট ডে এগুলো আমরা পড়বো। আজকের জন্য এইটুকু থাক। তোমাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর লাইক করো, কমেন্টে জানিও কেমন লাগছে। বেল আইকন প্রেস করবে, তাহলে নোটিফিকেশানগুলো তো মানে তোমাদের কাছে পৌঁছে যাবে আমি আপলোড করার সাথে সাথে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।